বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে লক্ষ্মীপুরে। স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতি, প্রত্যন্ত এলাকায় অপ্রতুল ত্রাণ। আলাদা হত্যা মামলায় সালমান, আনিসুল, সাদেক, জিয়া আরো 5 দিন করে রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো হত্যা মামলা। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভারতে পাঠাতে তৎপর স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর। জামাই শ্বশুরের দুর্নীতির নানা তথ্য। এবং রাজশাহীতে সরকারি জমিতে 12 চিকিৎসকের বহুতল ভবন নির্মাণ। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা টিপুর অবৈধ সম্পদের পাহাড়। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুর ও কুমিল্লা ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। নষ্ট হয়েছে ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 11 লাখ মানুষ। 724টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 81,000 মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফসলে ত্রাণ ঢুকতেছে না, মানে যা দিচ্ছে হাইওয়েতে টুকটাক আসে এই অঞ্চলে যারা যারা মিলে দেয় বাইরে কোনো আমরা অবদান পাইতেছি না। প্রায় ঘরের অধিকাংশই ফসল অথবা হাত পা ঘা হয়ে গিয়েছে। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। দোকানদাররা সিন্ডিকেটের কারণে এগুলো করায়। যে মোমবাতি 5 টাকা ডজন, 12 পিস 60 টাকা, এই মোমবাতি 100 টাকা দিয়ে কিনা লাগে। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালী হয়ে যে আপনার রহমতখালী খাল হয়ে যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো আপনার হচ্ছে ক্রমান্বয়ে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার 21 লাখ মানুষ পানিবন্দী। 1300টি আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছে অন্তত 2 লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত 7,500 হেক্টর রোপা আমন ফসলের। আমরা খালি ভাদ্র মাস ঢুকছে মাত্র ওই জমিগুলা লাগান শুরু করছি বলে তাড়াতাড়ি লাগালে তাহলে তাড়াতাড়ি বালা, কিন্তু খালি লাগাইয়া সাইরা মনে 4-5 দিন হয়েছে না, ইন্ডিয়ার পানি সেরা একদম পুরা তল করে লাইছে। মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। 13টি সড়কের প্রায় 40 কিলোমিটার বেহাল, বিধ্বস্ত টিনের ঘর। গরবিতে এখন কাদা, ঘর নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখন ঘরে যেতে পারছি না। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত 30,000 হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। এমন ধানের বীজতলা 3 বার পানি উঠছে, তলা সবই গেছে। আমাকে টাকা নাই দেখে করতে পারিনি। যা মানে আমার হইতে গিয়ে বীজ হইতে গিয়ে একবার মনে করেন 20,000 টাকা লস হয়ে গেছে। এটা গেছে পানির তলে। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, লক্ষ্মীপুরে বন্যার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর ত্রাণ কার্যক্রমের অগ্রগতি কেমন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি কি অবস্থা। লক্ষ্মীপুরে আজকে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুরে ফেনী এবং নোয়াখালী থেকে আসা পানিতে লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে এখনও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরে প্রায় 80% এলাকায় এখনও বন্যা কবলিত রয়েছে। এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছে ভাই, লক্ষ্মীপুরে 10 লাখ লোক পানিবন্দী রয়েছে। এই লক্ষ্মীপুরে প্রায় আশ্রয়কেন্দ্রগুলোতে
40 থেকে 50,000 লোক আশ্রয় নিচ্ছে। প্রতিদিনে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পানিবন্দী লোকজনের সংখ্যা বাড়ছে এবং অনেকেই আছে যারা তাদের ঘরে হাঁটু পানি এবং কবর পানি থাকার পরও তারা পানি ছয়গুলো উঁচু করে তারা বাড়িতে অবস্থান করছেন এবং কারণ হচ্ছে তারা কেউ বাড়ি ছাড়তে চাচ্ছে না, বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং তারা আশা করছে যে সহসায় বন্যা পানি কমে যাবে। আমরা এই ব্যাপারে প্রশাসন এবং আবহাওয়ার সাথে যোগাযোগ করেছি, তারা আসলে সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে আসলে বন্যা পানি কবে নাগাদ কমতে পারে। তবে তারা জানিয়েছেন যদি বৃষ্টি না হয় তাহলে হয়তোবা 2-1 দিনের মধ্যে বন্যা পানি কমতে থাকে। আর লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন এবং যে লক্ষ্মীপুরে এখনো প্রত্যন্ত অঞ্চলে মানুষজন এখনো ত্রাণের আশা করছে, কারণ এখনো প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোয় মানুষজন ত্রাণের জন্য হাহাকার করতেছে। সাধারণত যারা স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং যারা আছে তারা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ত্রাণ দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মীপুরে ত্রাণ আসছে। এই ত্রাণের সমন্বয়হীনতার কারণে এখনো অনেক মানুষ ত্রাণ থেকে বঞ্চিত এবং কিছু কিছু এলাকায় রয়েছে যারা কয়েকবারে ত্রাণ পাচ্ছে, তবে 50% মানুষ এখনো ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই ব্যাপারে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন 3 দিন আগে একটা মিটিং করে তারা জানিয়েছেন যে যারা বাইরে থেকে ত্রাণ নিয়ে আসেন তারা যেন জেলা ডিসি অফিস এবং বিভিন্ন উপজেলা অফিসে যোগাযোগ করে তারা যেন ত্রাণটা বিলি করে এবং যারা ত্রাণ আসবে তারাই বিলি করবে। জেলা প্রশাসনের সাথে নাম সমন্বয় করে ত্রাণ বিতরণ করলে প্রত্যেক মানুষের ত্রাণ পাবে বলে তারা আশা করছেন। লক্ষ্মীপুরের বন্যা পানি বৃদ্ধির সাথে সাথে পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। বিশেষ করে শিশু খাদ্য অভাব রয়েছে, কারণ শিশুরা এখন যারা ত্রাণ বিতরণ করছে ওইসব ত্রাণ বিতরণের মধ্যে শিশু খাদ্যের নেই বললে চলে। নেন্সি, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে এতে প্রায় 18,000 মানুষ। জেলা প্রশাসন জানিয়েছে পানিবন্দীদের জন্য 47 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের 16টি গেট 1 ফুট করে খোলা রাখা হয়েছে। শিগগিরই পানি কমে আসবে। এদিকে গেল কয়েকদিনে থেকে পানিবন্দির দিন কাটাচ্ছে রাঙ্গামাটি সদর, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা। দুর্ভোগে দিন কাটালেও অনেকের কাছেই পৌঁছেনি ত্রাণ সহায়তা। এতে ভোগান্তি আরো বাড়ছে। প্রায় 1 সপ্তাহ যাবত পানির ইয়েতে আছি, রান্না বান্না ঠিক মতো করতে পারতেছি না। আমাদের চুলাগুলো পানির তলে ডুবে গেছে, কষ্ট হচ্ছে কারণ চুলাটা ডুবে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম রিক্সের উপরে, কারেন্টের উপরে 2টা ভাত রান্না করে কোনো রকম খাওয়াচ্ছি আর কি। 10-12 দিন ধরে পানির বিপদে বাঁচতেছি, কেউ তো আমরা কোনো খোঁজ খবর লই না, আমরা কেউ কাছে আইসো না, আমরা তো আছি কষ্টের ভিতরে। সরকারের কাছে এইটা দাবি জানাচ্ছি যাতে কাপ্তাইয়ের পানিগুলো ছেড়ে দেয়, আমি যাতে পানিগুলো কমে যায়, যাতে আমি একটু ভালোভাবে থাকতে পারি, চলতে পারি। নোয়াখালীর মাইজদিতে বন্যা দুর্গত প্রতিবন্ধীদের জন্য খোলা হয়েছে বিশেষ আশ্রয় কেন্দ্র। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এই আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছে, কি সুযোগ সুবিধা পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। নেন্সি, আপনি জানেন যে বন্যা দুর্গত মানুষের মধ্যে যে সরকার ঘোষিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এর চাইতে এর বাইরে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়। এখানে যে পাশাপাশি একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্র রয়েছে, এছাড়া এখানে যে শহর সমাজসেবা কার্যালয় রয়েছে। তো ভবনটি 5 তলা বিশিষ্ট ভবন। তো এই ভবনে বিভিন্ন ফ্লোরে যে প্রতিবন্ধী যারা রয়েছে, বানভাসী, বিশেষ করে পানিবন্দী যারা প্রতিবন্ধী ছিল এবং পানিবন্দী যারা অসুস্থ ছিল, তাদেরকে শহর সমাজসেবা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় তাদেরকে এই সেবা কেন্দ্রে এবং জেলা সমাজসেবা কার্যালয় কমপ্লেক্সে এনে উঠিয়েছে জেলা সমাজসেবা কার্যালয় এবং নোয়াখালী শহর সমাজসেবা কার্যালয়। তো এই কার্যালয়ে প্রায় 3টি ফ্লোরে বানভাসী মানুষ রয়েছে, তারা এখানে আশ্রয় নিয়েছে। আসলে ঘর বাড়িতে পানিতে
তলিয়ে যাওয়ার কারণে, বসবাসের অনুপযোগী হওয়ার কারণে তারা এখানে এসেছে। তো এখানে যে জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি, এখানে আসলে যারা রয়েছে তারা অধিকাংশ প্রতিবন্ধী এবং অসুস্থ মানুষ। তো তাদের সাথে তাদের অভিভাবক হিসেবে তাদের দুজন বা একজন অভিভাবক রয়েছে। তো এখানে তাদের যে খাদ্য সহায়তা সেটিও এই সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া হচ্ছে। তারা তাদেরকে আবার বিভিন্ন জায়গা থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তারা তো এইগুলো দিয়ে তারা এই যে সমাজসেবা কার্যালয়ে প্রায় 300 থেকে 350 যে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে তারা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে, 3 বেলা খাবার দিচ্ছে। এছাড়া অন্যান্য সংগঠন এখানে আসছে এবং এই যে বানভাসী যে যারা এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে এখানে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তো এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমাজসেবা কার্যালয় গেটের সামনে স্বপ্ন নামে একটি সংগঠন এসে তারা খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এছাড়া আর অন্যান্য বিশেষ করে রেড ক্রিসেন্ট থেকে তারা সহায়তা পাচ্ছে এবং যে অন্যান্য সংগঠন রয়েছে বিশেষ করে বিভিন্ন জেলা থেকে যেসব সংগঠন আসছে তাদের যে তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করব যে স্বপ্ন থেকে আসা যে একটি টিম আসছে এখানে, তারা এখানে খাদ্য সহায়তা দিতে আসছে এবং প্রতিবন্ধী মানুষকে সেবা দিতে আসছে। তো আমি এই বিষয়ে কথা বলবো যে স্বপ্নের যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন স্বপ্নের একটি সংগঠন, তার সাথে এখানে আপনারা কি সহায়তা দিতে আসছেন? আমরা আজকে ওনাদের রান্না করা খাবার ছিল না দুপুরে, তো আমরা শুনতে পেয়েছি, ওই জন্য রান্না করা খাবার নিয়ে আসছি। আর কি সহায়তা দিয়ে হচ্ছে বিশেষ করে নারীদেরকে? আমরা মূলত স্যানিটারি প্যাড, ঔষধ, আমরা নিজেরা স্যালাইন বানাচ্ছি এখন, এবং হচ্ছে ক্লোরিন সলিউশন যেটা পানি বিশুদ্ধ করে ওইটাও নিজেরা বানাচ্ছি। এর সাথে প্রতিদিন আমাদের অনেক ড্রাই প্যাকেজ যায়, ওখানে মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন, তারপরে হচ্ছে বিস্কিট, এগুলা হচ্ছে একটা প্যাকেজে দেওয়া হয় আর কি। মোমবাতি, দিয়াশলাই, মানে এই ধরনের আমাদের প্রতিদিনই হচ্ছে এরকম 7 থেকে 800 প্যাকেজ যায়। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে প্রতিবন্ধী মানুষের মাঝে তারা যে স্বপ্ন যে সংগঠন এসেছে তারা তাদেরকে শুকনা জাতীয় খাবার দিচ্ছে, একই সাথে যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ তারা প্রতিটি মানুষের মাঝে এখানে দিচ্ছে। তো এছাড়া নারীদের যে সুরক্ষা সামগ্রী আছে সেগুলো তারা এখানে দিচ্ছে। তো এই বিষয়ে আমার সাথে কথা হচ্ছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজের সাথে। তিনি জানিয়েছেন যে এখানে যে সরকারি সুযোগ সুবিধার বাইরে যে বিভিন্ন সংগঠন সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো তারা প্রতিবন্ধী মানুষকে দিচ্ছেন। এই হচ্ছে আমার কাছে প্রতিবন্ধী সেবাদের নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। নেন্সি। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাওলা সুজন। আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। এদিকে ফাতিমা হত্যা মামলায় শেখ হাসিনা, এনায়েতুল্লাহ সহ 35 জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করা হয়। এ বিষয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারসানা। বৃহস্পতিবার সকাল 7টায় আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও ঢাকা 13 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। এ সময় আলাদা হত্যা মামলায় তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল 19 জুলাই বাড্ডায় ছাত্র জনতা আন্দোলনের সময় নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে হত্যা মামলাটি করেন। ওই হত্যা মামলার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হককে 5 দিনের রিমান্ড দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই মামলায় এই দুইজনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদাবর থানায় জাকির হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকুরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা হত্যার সঙ্গে সে জড়িত মর্মে প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তার জন্য আরো জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করে এবং রিমান্ড প্রার্থনা শেষে বিজ্ঞ আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বৈরাচার হাসিনাকে বিভিন্ন সময় তারা পরামর্শ দিয়েছে এবং তাদের সহায়তা করেছে, এই জন্য তারা সম অপরাধী। এদিকে ফাতিমা হত্যা মামলায় শেখ হাসিনা, পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েতুল্লাহ সহ 35 জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করা হয়। মামলার এজাহার গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
গাজীপুরের শ্রীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। গেল 5 আগস্ট বিকেলে ছাত্র আন্দোলনে নিহত জাকির হোসেন রানা ও রহমত মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা 2টি করা হয়। বুধবার রাত 11:30টার দিকে মামলা 2টি রুজু হয়। 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকম ও মোজাম্মেল হক, মির্জা আজম, অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, জুনায়েদ আহমেদ পলক, রুমানা আলী টুসি, ইকবাল হোসেন সবুজ, জামিল হাসান দুর্জয় সহ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 130 জনের নাম উল্লেখ সহ কমপক্ষে 1,500 অজ্ঞাতকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের কৌশলে ভারতের নিরাপদ আশ্রয়ে পাঠাতে তৎপর স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান। শ্বশুর স্বৈরাচার সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশনায় এসব করছেন তিনি। জামাই শ্বশুরের নানা অনিয়ম দুর্নীতির তথ্য এসেছে দেশ টেলিভিশনের হাতে। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসানের সহায়তায় এম এ আজিমের রিপোর্ট। হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাই বর্তমান স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান। সরকার পতনের পর 8 আগস্ট তড়িঘড়ি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ ছাত্রলীগ নেত্রী ফাতেমা আক্তার লাভলিকে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন জিল্লুর। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের নির্দেশনায় স্থলবন্দর থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের ভারত পাঠান জিল্লুর ও লাভলি। জিল্লুর রহমান ওনার বিরুদ্ধে সরকার পতনের পরে 8 তারিখ উনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি ফাতেমা আক্তার লাভলিকে একটি কর্মস্থলে নিয়োগ করেছেন, যেটি হচ্ছে বেনাপুল স্থলবন্দর ওইখানে। আর ওনার ভাতিজাকেও নিয়োগ করেছেন তামাবিল স্থলবন্দরে। যার এর নিয়োগের মূল কারণ হচ্ছে উনি ওনাদের এই দুজনের মাধ্যমে আওয়ামী লীগের বা স্বৈরাচার সরকারের যে দূষররা আছে ওদেরকে ভারত পাচার করার জন্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারতে পাচার করার সুব্যবস্থার কারণে। শ্বশুর জামাইয়ের অনিয়ম দুর্নীতি নতুন নয়। সুনামগঞ্জে মসজিদ মাদ্রাসার আড়ালে করতেন জমি দখল। তাদের হাত থেকে বাঁচতে 2017 সালে থানা পুলিশের দ্বারস্থ হয় স্থানীয়রা। বিচার না পেয়ে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দেয় অনেকে। সেখানেও বিচার না পেয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছেও দেয়া হয় অভিযোগ। তবে আওয়ামী সরকারের মন্ত্রী আর তখন তার জামাই সচিব হওয়ায় কোনো সুরাহা হয়নি। উল্টো অভিযোগকারীরা বারবার আহত হয়েছে তাদের লাঠিয়াল বাহিনীর হাতে। ভূমি অফিসে 38 দাগের উপরে অবজেকশন দিয়া আমার 37 এবং 38 দাগ উনি ওনার ক্ষমতা বলে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি আইনে কোনো ইয়া করছে না, আমার পুলিশিভাবে বিভিন্নভাবে হেরানি করা হয়েছে। ওনার প্রভাবে কেউ কথা কইতে পারছে না। তখন ওনার শ্বশুর আসলে আওয়ামী লীগের মন্ত্রী, উনি প্রশাসনিক কর্মকর্তা ছিল, একজন ডিসি ছিল। এই ডিসি থাকাকালীন সময় উনি জোর খাটাইয়া একদিকে ওনার প্রশাসনিক ক্ষমতা, একদিকে আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ ওনার লোক আছে, আর শ্বশুরের প্রভাব খাটাইয়া এই জায়গাটা জোর করে লিয়ে গেছে। ওনার শ্বশুরের লোকে মন্ত্রী ছিল, আমরা কিছু করতে পারছি না। আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করাইছি। উনি বহুত জায়গা হল কি করছে, মানুষের লুটা নিছে, আমার জায়গাও নিছে। স্থলবন্দরকে লুটের রাজত্ব বানাতে জামাই জিল্লুরকে তদবির করে 2023 সালে স্থলবন্দরের চেয়ারম্যান বানান হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আহসান হাবিবের বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতি সহ নানা অভিযোগ। মাদ্রাসাটি দখলে নিতে আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠাতা ওয়াদুদ খানকে বের করে দেন প্রতিষ্ঠান থেকে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনাও। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুদক বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন প্রতিষ্ঠাতা। সহকর্মী আব্দুল আলিমের তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। 2012 সালে মানিকগঞ্জের চর বেউথা এলাকায় দারুল আবরার ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন আব্দুল ওয়াদুদ খান। 3 বছর সুনামের সাথে মাদ্রাসাটি পরিচালনা করেন তিনি। দিন দিন শিক্ষার্থী বেড়ে যাওয়ায় 2015 সালে মাদ্রাসা পরিচালনার জন্য আহসান হাবিবকে মৌখিকভাবে দায়িত্ব দেন ওয়াদুদ খান। 14 বা 15 সালের দিকে আহসান হাবিবের আমি ওই মৌখিকভাবে দেখাশোনা করার দায়িত্ব দিই।
2019 সালে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব চাইতে গেলে ওয়াদুদ খানের সাথে আহসান হাবিবের দ্বন্দ্ব শুরু হয়। জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করে প্রতিষ্ঠাতা ওয়াদুদকে বের করে দিয়ে মাদ্রাসা পুরোপুরি দখল করে নেন আহসান হাবিব। চাকরি ছাড়া করেন আরও কয়েকজনকে। এ নিয়ে উভয় পক্ষের হামলার ঘটনাও ঘটে। স্থানীয়ভাবে কয়েক দফা বসেও হয়নি কোনো সুরাহা। বিচার দাবি করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুদক ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ওয়াদুদ খান। আহসান হাবিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন তিনি। আমাকে বিভিন্ন লোক দিয়ে অনেক হুমকি দামকে দেওয়া হয়েছে। আমি এখন অনেক দুর্বিষহ জীবনযাপন করতে খুব কষ্টে। তো আমি চাই প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমি আমার নিজ প্রতিষ্ঠান, আমার নিজের গড়া প্রতিষ্ঠান 3 করে গড়া এই প্রতিষ্ঠানটা আমি নিজে ফিরে পাই এবং মাদ্রাসা ভালো সুন্দরভাবে চালাইতে পারি। আগে অভিভাবকদের দাবি পরিচালকদের দ্বন্দ্বে যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন শিক্ষকরা। মাঝে মাঝে পুলিশ আসে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে প্রশাসনের অনেক লোক আসে। আয়সা যখন এগুলো করে তখন এই বাচ্চাদের ভিতরে এই বিষয়টা বড় একটা বাজে একটা প্রভাব পড়ে। এই প্রতিষ্ঠানের অগ্রগতিকে প্রতিহত করতেছে, এটা নিশ্চিত। শুনছি যতটুকু এই হিসাব নিকাশ হওয়ার পর ওনার বিরাট দ্বন্দ্ব লেগে গেছে। এখন আমরা চাই ওদুদ মিয়ার মাদ্রাসা ওদুদ মিয়ারে ফিরিয়ে দেওয়া। মাদ্রাসা থেকে শিক্ষক যারা আছে তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে। তখন থেকে জানতে পারলাম যে মাদ্রাসাটা দুর্নীতি চলতেছে। মাদ্রাসা দখলের অভিযোগ অস্বীকার করে আহসান হাবিব জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এসব কোনো মিথ্যা, এগুলো ষড়যন্ত্রমূলক, এগুলোর এলাকাবাসী সহ বহু মানুষ জানে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করার কথা জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। শুনলাম বিভিন্ন দপ্তর অভিযোগ হয়েছে, সেই বিষয়গুলো আমি কাগজ পাইলে খতিয়ে দেখব এবং এলাকাবাসীকে নিয়ে বসে একটা সুন্দর আলোচনা করে মাধ্যমে একটা সুন্দর ফয়সালা দেব। অতি দ্রুত সমস্যার সমাধান করে এতিম শিশুদের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে শত কোটি টাকার সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছেন 12 চিকিৎসক। বক্ষব্যাধি হাসপাতালের জন্য ওই জমি 1961 সালে অধিগ্রহণ করে সরকার। ভবনের নির্মাণ কাজ শুরুর আগে সেখানে বসবাস করতেন ওই হাসপাতালের কর্মচারীরা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর ব্যস্ততম লক্ষ্মীপুরের ক্লিনিক পাড়া পুরো এলাকা জুড়ে গড়ে উঠেছে চিকিৎসা সেবার নানা প্রতিষ্ঠান। এখানেই প্রায় 100 কোটি টাকা মূল্যের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন চিকিৎসকদের একটি সিন্ডিকেট। রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালের জন্য এই জায়গা সরকার অধিগ্রহণ করেছে 1961 সালে। সেই জমিতে পাশাপাশি দুটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে প্রভাবশালীদের প্রশ্রয়ে। মানে বড় বড় নেতাগুলো ধরে এরা এখানে বসত বাড়ি ছিল, সবকে তুলে দিয়েছে ভয়ভীতি দেখিয়ে। এটা অরিজিনাল টিবি হাসপাতালের জায়গা। আমরা ছোট থেকে এখানে মানুষ হয়েছি, এখানে বড় হয়েছি। এখানে আগে অনেক মানুষ ছিল যারা এখানে বাস করতো। আওয়ামী লীগের একটা গুন্ডা ছিল, নাম হলো রুবেল। এই রুবেলই আপনার বেশি সেন্টার দিয়েছে ওদেরকে, বুঝছেন? ডাক্তার কাছে টাকা লিয়েছে 40 লাখ 50 লাখ। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা টিবি হসপিটালে গেছি, কোনো অফিসার আমাদেরকে হেল্প করেনি ভয়ে। বক্ষব্যাধি হাসপাতাল ওই জমির মালিকানা পেতে স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে, আশ্রয় নিয়েছে আদালতের। তারপরও ভবন নির্মাণ কাজ বন্ধ হয়নি। আমাদের অফিসে যে কাগজপত্র সংরক্ষিত আছে দেখলাম, সেই কাগজপত্র খুঁজে দেখলাম যে 1960 এবং 61 সালে এলএকেসের মাধ্যমে 158 নম্বর এলএকেসের মাধ্যমে অধিগ্রহণ করে বক্ষব্যাধি হাসপাতাল জমিটি প্রাপ্ত হয়। সিনিয়র সহকারী জজ, রাজশাহী সদর, এই আসনে আমরা একটি মামলা করেছি। এই তফসিল সম্পত্তি নিয়ে সদর সহকারী আদালতে ডিপি সাহেবের অনুমতিক্রমে একটা সরকারি পক্ষে আমি মামলা দায়ের করেছি। জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আমি দায়িত্ব দিচ্ছি। খতিয়ে দেখে আমরা দেখব যে সরকারি মালিকানাধীন যদি হয় তাহলে সেখানে ব্যক্তিগতভাবে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। আমরা সেটি সরাসরি সরকারের দৃষ্টিতে আনবো। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভবন নির্মাণকারী চিকিৎসক মোজাম্মেল হক। তদবির করেছেন প্রতিবেদন না করতে। 2022 সালে বক্ষব্যাধি হাসপাতালের 16 শতক জায়গা 12 চিকিৎসক কিনেছেন বলে দাবি করেন। গত বছর থেকে সেই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। লক্ষ্মীপুরে সন্ত্রাস
দখল, বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু ও তার পরিবার। তাদের সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচারে অতিষ্ঠ লক্ষ্মীপুরবাসী। কথিত আছে এমন কোনো অপরাধ নেই যা টিপুর পরিবার করেনি। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসি হয় তার ভাই বিপ্লবের। সেই সাজা থেকে মুক্তি পান রাষ্ট্রপতির ক্ষমায়। সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের তথাকথিত গডফাদার তাহিরের ছেলে সালাউদ্দিন টিপু গেল 4 আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি 4 ঘন্টা ধরে নির্বিচারে গুলি চালান ছাত্রদের উপর। যুবলীগ নেতা টিপু বাহিনীর গুলিতে সেদিন 4 ছাত্র সহ নিহত হন 12 জন। গুলিবিদ্ধ হন কয়েকশো ছাত্র জনতা। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যুবলীগ নেতা টিপুর বাবা আবু তাহের ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। 2014 থেকে টানা 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন টিপু। এই সময় টিপুর পরিবার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দখল বাণিজ্য, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে। নির্বাচিত হয়ে সাধারণ মানুষের উপর সবসময় নির্যাতন, অবিচার, অত্যাচার করেছে। তার বাবা আহমেদ তাহেরও এইভাবে অত্যাচার, অবিচার করেছে। তার পুরো পরিবারই একই অবস্থা। সে তার বন্দুক দিয়ে, নিজস্ব ব্যক্তিগত বন্দুক দিয়ে এবং অবৈধ বন্দুক দিয়ে সেদিন ছাত্র জনতার উপরে যেভাবে গুলি ছুটছে এবং চারজন সাধারণ ছাত্র মারা গেছে এবং শত শত মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। 2012 সালে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের মৃত্যুর পর নির্বাচন ছাড়াই সভাপতির পদ দখল করে বসে সালাউদ্দিন টিপু। 15 বছর প্রভাব বিস্তার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তার পরিবার। টিপু বিভিন্ন সময়ে অবৈধভাবে নির্বাচনে এসে জমি দখল, ব্যবসা, চাঁদাবাজি, বাজার ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে বণিক সমিতি দখল সহ শহরে তার কয়েকটা বাড়ি পর্যন্ত আছে, এত পরিমাণ লুট করছে। পৌর এলাকায় টিপু পরিবারের রয়েছে একাধিক বাড়ি। ঢাকায় 8টি ফ্ল্যাট, রাজধানীর মিরপুর ও বনশ্রীতে 4টি বাড়ি। এর বাইরে মিরপুরে আছে 25 কাঠার উপর একটি মার্কেট। এছাড়া কক্সবাজারে আছে 3 স্টার মানের 3টি হোটেলের মালিকানা। এই পরিবারের কালো সম্পদ দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। ভারতের পশ্চিমবঙ্গে তাদের একটি বাড়ি রয়েছে বলেও জানা যায়। এছাড়া টিপুর ব্যবসা রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া ও দুবাইয়ে। আবু তাহের ও তার ছেলে সালাউদ্দিন টিপু লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, শিবির নেতা মহসিন জায়েদ হত্যা মামলায় জেল খেটে 2009 সালে বের হন। অবশ্য জেলেই থাকতে হয় তাহেরের বড় ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আফতাবউদ্দিন বিপ্লব ওরফে বড় মিয়াকে। পরে 2015-তে জেলখানার ভিতর বিয়ে ও বাসর করে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে বড় মিয়া। পরে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আফতাবের ফাঁসি ও অন্য আরেকটি মামলার 14 বছরের সাজা মওকুফ করেন। স্বৈরাচার হাসিনার শাসনামলের 15 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে লক্ষ্মীপুরের এই টিপু পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির 223তম শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের শিব মার্কেট এলাকায় ব্যাংকটির নতুন শাখা উদ্বোধন হয়। এসব উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালক মোহাম্মদ এনায়েতুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা বলেন, শুধু আর্থিক লাভের জন্য এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে 1995 সালে প্রতিষ্ঠিত হয় আল আরাফা ইসলামী ব্যাংক। সব শাখায় শরিয়া সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দিয়ে আসছে ব্যাংকটি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে লক্ষ্মীপুরে। স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতি, প্রত্যন্ত এলাকায় অপ্রতুল প্রাণ। আলাদা হত্যা মামলায় সালমান, আনিসুল, সাদিক, জিয়া আরো 5 দিন করে রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো হত্যা মামলা। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভারতে পাঠাতে তৎপর স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর, জামাই শ্বশুরের দুর্নীতির নানা তথ্য। এবং রাজশাহীতে সরকারি জমিতে 12 চিকিৎসকের বহুতল ভবন নির্মাণ। লক্ষ্মীপুরের যুবলীগ নেতা টিপুর অবৈধ সম্পদের পাহাড়।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।